মণিপুর, আসাম এবং ত্রিপুরা, এমনকি মণিপুরে 400-এর বেশি খ্রিস্টান চার্চ পুরোপুরিভাবে ধ্বংস করা হয়েছে, 17,000 বাড়িঘর শতভাগ ভস্মীভূত করা হয়েছে এবং 50,000-এর বেশি মানুষ এখন পর্যন্ত তাদের বাড়ি ছাড়া হয়েছে এবং 1.5 মিলিয়নের বেশি ডিসপ্লেসড হতে বাধ্য। মুসলিমদের অবস্থা যেমন খারাপ, তেমনি একই অঞ্চলে খ্রিস্টানদের অবস্থা আরো বেশি নাজুক অবস্থায় রয়েছে। ঝাড়খণ্ড এবং ওড়িশাতে হিউম্যান রাইটস বলতে তেমন কোনো কিছু নেই, যার শতভাগ ভায়োলেটেড হয়েছে আদানি আম্বানিদের সুযোগ সুবিধা করে। যে পশ্চিমবঙ্গের সন্দেশখালীর কথা কিছুদিন আগে শুরু হয়েছে, যেটা এখনো তরতাজা এবং সেখানে নারীদের কতটা নৃশংসভাবে নির্যাতন করা হয় সেটা আমরা সবাই জানি। আরজি কর মেডিকেল কলেজের ঘটনা এখনো তাজা, যেখানে একটা নারীকে কত নৃশংসভাবে যন্ত্রণা দিয়ে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে সে সবকিছু অস্বীকার করা হয়েছে, তা আমরা ক্লিয়ার। সার্জিস থেকে, হাসনাত থেকে, তারপরে যে নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে, উমামা, তাবাসসুম, যারা আছেন জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে প্রত্যেকেরই যে একটা নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো সেই বন্দোবস্তে আসলে মানে কোন দিকে যাচ্ছে, নতুন আরেকটা টার্নিং পয়েন্ট হচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল গঠন নেওয়া। গেল এই অনুষ্ঠানটা ঠিক 2 দিন আগে ছাত্রের নেতা সার্জিস বললেন, মানে জাতীয় নাগরিক কমিটি, যে তারা কোনো রাজনৈতিক দল হিসেবে মানে আত্মপ্রকাশ করবে না, তারা রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে। তবে এখানে যেটা বলা হয়েছে, মুদ্রার এপিটোপিট, এক হাত থেকে চাঁদাবাজি আরেক হাতে। আমরা এর আগে যাব শরীর অবস্থা ভালো না, তারপরেও যাবো চিন্তা করছি। ঠিক আছে, ধন্যবাদ। বলছি যে কি আশঙ্কা কোনো কিছু করছেন? না, আমি আশঙ্কা করি না, যে আক্রমণ করতে পারে না, বিভিন্ন লেখালেখি হচ্ছে, ওইটা আই ডোন্ট কেয়ার। আমাদের মূল কথা হলো আমরা মানুষের সেবা করি, সেবা করতেই থাকবো। আমি কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আমার নাই, আপনারা তো জানেন। 2 তারিখ কি দাঁড়াচ্ছেন? দেখি, আরও লয়ার আছে, অন্য লয়ারেরাও থাকবে। আমি কথাও উঠছে সে দেশে, হ্যাঁ, আপনার নাম করে বিভিন্ন কথাও উঠছে। বলছি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ইস্যুতে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তর্জনী তুলেছে ভারত। সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে অধিকাংশ ভারতীয় পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ এবং কূটনীতিক এই অভিযোগ তুলেছেন। ভারতের শাসক দল বিজেপির ঘনিষ্ঠ পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শুভ্রকমল দত্ত বিবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগে আমি তো বলবো মোহাম্মদ ইউনূস সরকারের উচিত তাদের নিজেদের সেনাবাহিনীর কাছে জবাবদিহি চাওয়া, কেন তারা শেখ হাসিনাকে ভারতে যেতে দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে আজ নতুন একটা রিপোর্ট আসছে, রিপোর্টের বিস্তারিত আমরা দেখব ভিডিওতে। মণিপুর দখল করে নিচ্ছে চীন, এদিকে আমরা আমাদের ইন্ডিয়ার অনেক কিছু দখল করা বাকি আছে, এই বিষয়ে আমরা বিস্তারিত দেখব। রিপোর্ট আছে আমাদের হাতে। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী 2 তারিখে দেশে আসার কথা আছে, তার বিরুদ্ধে অনেক অভিযোগ, সে ইন্ডিয়াতে যে আমাদের দেশের দুর্নাম ছড়াইছে। তাই আমাদের নতুন একটা রিপোর্ট আছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা নতুন একটা দল গঠন করতে চায় আর নতুন রাজনীতি বন্দোবস্ত করতে চায়, যে রাজনীতির ভিতরে কোনো চাঁদাবাজি, দুর্নীতি কোনো কিছু থাকবে না, সেই দল তারা তৈরি করতে চায়। ইনশাল্লাহ আশা করা যায় আমার ভাইদের দল তৈরি করুক, এটাই আমরা চাই, যেন কোনো দুর্নীতি, চাঁদাবাজ না থাকে। চলুন শুরু করা যাক। এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ইস্যুতে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তর্জনী তুলেছে ভারত। সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে অধিকাংশ ভারতীয় পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ এবং কূটনীতিক এই অভিযোগ তুলেছেন। ভারতের শাসক দল বিজেপির ঘনিষ্ঠ পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শুভ্রকমল দত্ত বিবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগে আমি তো বলবো মোহাম্মদ ইউনূস সরকারের উচিত তাদের নিজেদের সেনাবাহিনীর কাছে জবাবদিহি চাওয়া, কেন তারা শেখ হাসিনাকে ভারতে যেতে দিলেন। শুভ্রকমল দত্ত বিবিসি বাংলাকে বলেন, বস্তুত শেখ হাসিনা গত 5 আগস্ট বাংলাদেশের সামরিক বাহিনীর একটি মিলিটারি এয়ারক্রাফটে করে দিল্লির কাছে হিন্দন বিমানঘাটিতে এসে অবতরণ করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর পরদিনই মানে 6 আগস্ট পার্লামেন্টে জানান, শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যাতে দিল্লিতে এসে নামতে পারে তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর তরফে ভারতের কাছে আগাম অনুমতি বা ফ্লাইট ক্লিয়ারেন্সও চাওয়া হয়েছিল। এবং সেই ঘটনার পর থেকে আজ অবধি বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বেও কোনো পরিবর্তন হয়নি। তখনও বাহিনীর প্রধান ছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান, এখনও তিনিই সেনাপ্রধান আছেন। ফলে যে পরিস্থিতিতেই শেখ হাসিনা ভারতে এসে থাকুন, তার পেছনে বাংলাদেশের বর্তমান সেনা নেতৃত্বের একটা সক্রিয় ভূমিকা অবশ্যই ছিল, যা অস্বীকার করা কঠিন, বলছেন মিস্টার দত্ত। তার কথায় বাস্তবিক শেখ হাসিনা এখন আমাদের অতিথি হতে পারেন, কিন্তু এটাও মনে রাখতে হবে তাকে কিন্তু আমরা নিজে থেকে ডেকে আনিনি। ভারত সরকারের কর্মকর্তারা এর আগে একাধিকবার মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা নিয়েই শেখ হাসিনা ভারতে এসেছেন। ভারত কিন্তু তাকে বিমান পাঠিয়ে ইভ্যাকুয়েট করেনি বা তুলে নিয়ে আসেনি। ফলে 5 আগস্টের সেই ঘটনাক্রম আর শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধকে বেশ কিছুটা দুর্বল করে দিচ্ছে বলেই ভারতের বিশ্বাস বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ সেনাবাহিনী তাকে ভারতে আসতে সাহায্য করেছে, আর এখন রাষ্ট্রেরই আরেকটি স্তম্ভ নির্বাহী বিভাগ তাকে ভারত থেকে ফেরত চাইছে। এর মধ্যে তো একটা স্ববিরোধিতা আছেই, বিবিসিকে বলেছেন দিল্লিতে সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। এসব কারণেই বাংলাদেশের নোট ভার্বালের তড়িঘড়ির একটা জবাব দেওয়া উচিত, কিংবা শেখ হাসিনার প্রত্যার্পণের ব্যাপারে দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, তেমনটা মনে করছে না দিল্লি।
প্রত্যর্পণ চুক্তির বিশেষ ধারায় রয়েছে যাকে ফেরত চাওয়া হচ্ছে তাকে কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় ফেরার আসামি হতে হবে। এখন শেখ হাসিনা যখন ভারতে এসে নামেন তখন তিনি কিন্তু কোনো ফেরার আসামি বা এফসি ছিলেন না। ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ পিনাক রঞ্জন চক্রবর্তী এ যুক্তি দেখিয়ে বিবিসি বাংলাকে বলেন, মনে রাখতে হবে 5 অগস্ট তারিখেও শেখ হাসিনার নামে সে দেশে কোনো মামলা ছিল না। ফলে ভারত যখন তাকে আতিথেয়তা দিচ্ছে সেই মুহূর্তে তিনি কিন্তু কোনো ফেরার আসামি নন। মিস্টার চক্রবর্তী আরও যুক্তি দিয়েছেন, এখন শেখ হাসিনা দেশ ছাড়ার পর যদি তার বিরুদ্ধে দেশ জুড়ে শত শত মামলা একসঙ্গে দায়ের করা হয়ে থাকে তাহলে এটা মনে করার যথেষ্ট কারণ থাকতে পারে এগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক, যার ভিত্তিতে প্রত্যর্পণের কোনো প্রশ্নই ওঠে না। তাহলে কি ধরে নেওয়া যেতেই পারে অনুরোধ যে আকারেই আসুক বা যতই জোরালো সাক্ষ্য প্রমাণ পেশ করা হোক ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে ফেরত দেবে না? পিনাক রঞ্জন চক্রবর্তী বিবিসি বাংলাকে এই প্রশ্নের জবাবে বলেছেন, না, বিষয়টা ঠিক সেরকম নয়। যদি সব নিয়ম মেনে এবং আটঘাট বেঁধে ভারতের কাছে এই অনুরোধ জানানো হয় তাহলে ভারত নিশ্চয়ই সেটা বিবেচনা করবে। ঢাকায় ভারতের সাবেক এক হাই কমিশনারের ধারণা, এক্ষেত্রে একটি নোট ভার্বালের চেয়ে হয়তো অনেক বেশি কার্যকরী হতো একটি লেটার রোগেটরি। ল্যাটিনে রোগেটোরিয়াস কথার অর্থ হলো তথ্য জানতে চাওয়া, আর লেটার রোগেটরি হলো এক দেশের আদালত যখন অন্য দেশের আদালতের কাছে কোনো বিষয়ে আইনি সহায়তা চেয়ে চিঠি দেয়। সেটা কোনো অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ হতে পারে কিংবা আইনি প্রক্রিয়ায় সাহায্য করার অনুরোধ হতে পারে। সুতরাং এক্ষেত্রে বাংলাদেশের আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি ভারতের বিচার সুপ্রিম কোর্টের কাছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় সহায়তা চেয়ে কোনো চিঠি দিত, সেটার প্রভাব এই দায়সারা নোট ভার্বালের চেয়ে অনেক বেশি হতো বলে ভারতের কোনো পর্যবেক্ষক মনে করছেন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। আজকে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির যে প্রোগ্রামটা হয়েছে, তো এই প্রোগ্রামটা নিয়ে রাজনৈতিক দলগুলোর একটা কি বলা হয় যে ধরেন তদন্তের মতন একটা জিনিস তারা খুঁজতেছিল যে আসলে ছাত্ররা কি চায়, মানে এই প্রোগ্রামটা থেকে তারা আসলে কি করতে চায়। সরকার যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে ঘোষণাপত্র পাঠটা নিয়ে গেছে। যদি এই ঘোষণাপত্র নিয়ে 15 জানুয়ারি সরকার ঘোষণাপত্র পাঠ করবে বা একটা আলটিমেটাম দেওয়া হয়েছে, কিন্তু আপনি সমাবেশ থেকে ছাত্রদের একটা বার্তা গিয়েছে। প্রথমত হচ্ছে আওয়ামী লীগ, এটা তো কন্টিনিউ থাকবেই কারণ নিজেদের সবকিছুর জন্য আওয়ামী লীগকে দেশে নিষিদ্ধ করতেই হবে, ছাত্রদের এটা প্রয়োজন। আচ্ছা, এর পাশাপাশি হচ্ছে বিএনপির জন্য একটা কঠোর বার্তা কিন্তু দিয়েছে। আপনি প্রত্যেকটা স্পিচ প্রদানকারী মানে যারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যের ন্যারেটিভগুলো যদি আপনি দেখেন, সার্জিস থেকে, হাসনাত থেকে, তারপরে যে নাসিরুদ্দিন পাটোয়ারি থেকে, উমামা, তাবাসসুম যারা আছেন, জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে প্রত্যেকেরই যে একটা নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো সেই বন্দোবস্তে আসলে মানে কোন দিকে যাচ্ছে, নতুন আরেকটা টার্নিং পয়েন্ট হচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল গঠন নেওয়া। গেল এই অনুষ্ঠানটা ঠিক 2 দিন আগে ছাত্র নেতা সার্জিস বললেন, মানে জাতীয় নাগরিক কমিটি, যে তারা কোনো রাজনৈতিক দল হিসেবে মানে আত্মপ্রকাশ করবে না, তারা রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে। তবে এখানে যেটা বলা হয়েছে, মুদ্রার এই পিটোপিট, এক হাত থেকে চাঁদাবাজি আরেক হাতে। আগামীর বাংলাদেশে সিন্ডিকেট চলবে না, চাঁদাবাজি চলবে না, লুটপাটকারী চলবে না, রাজনীতির নামে অপরাজনীতিকারীরা চলবে না। এরকম নানান বক্তব্যগুলা যে দিয়েছে, এই বার্তাগুলা কোথাও না কোথাও মানে কার দিকে যাচ্ছে, এটা বেসিক্যালি আপনার বিএনপির দিকে যাচ্ছে। কারণ গেল 4-5 মাস বা এই আন্দোলনের মেটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে আপনি যাদেরকে পেছনে দেখেছেন, কোথাও না কোথাও অধিকাংশই বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সংগঠন ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছিলেন। আমরা যখন সমন্বয়কদের একের পর এক দেখছি যে শিবিরের নেতাকর্মীদের আত্মপ্রকাশ করেছে, তো সমন্বয়দের সাথেই বেশিরভাগ কানেক্টেড ছিলেন। তো বিএনপির কিন্তু আপনি দেখেন এতগুলা এই যে কমিটি হয়েছে, যে আমাদের এই পোলাপান যেগুলো আছে বৈষম্য বিরোধীর, এদের সাথে পেছনের সারিতে লিড করছে আন্দোলনকে, পেছনের সারিতে নেতৃত্ব দিচ্ছে আন্দোলনকে। বিএনপির ভেতর থেকে আপনি দেখেন 2-1টা ছেলেপেলে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার বিএনপির সাথে এই বৈষম্য বিরোধী সমন্বয়কদের দা কুড়াল একটা সম্পর্ক কিন্তু তলে তলে চলে। আবার জামাত শিবিরের সাথে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার সম্পর্ক কিন্তু চলে। আজকে সার্জিস আপনারা জানেন সকালবেলা কি বলা হয় যে আমাদের জামাত ইসলামের যে সংগঠন ছাত্র শিবির, তাদের যে একটা বিশাল প্রোগ্রাম ছিল কর্মী সমাবেশ 15 বছর পর, সেখানে সার্জিস আপনার উপস্থিত হয়েছিলেন, অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন। শিবিরের কর্মীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছেন। সার্জিস বলছিল যে ওই আন্দোলনের সময় শিবিরের সাথে একই টেবিলে বসে এই শেখ হাসিনা সরকারকে বিদায়ের অনেক পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু আমরা বিএনপির ইস্যুটা এ পর্যন্ত কিন্তু দেখি নাই। এর আগেও একজন সমন্বয়ক আব্দুল কাদের সম্ভবত সে বলছিল যে যখন কি বলা হয় যে নাহিদ সার্জিসরা এই আন্দোলন করতেছিল, মানে 9 দফা টু 1 দফার টার্নিং পয়েন্টের মধ্যে জামাতের যারা শিবিরের যারা বড় নেতা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে এরকম পরিচয় গোপন করে যারা রাজনীতি করতো, তাদের সাথে কানেক্টিভিটি হয়েছে এই বৈষম্য বিরোধীদের। আবার তো সব মিলে আমার জামাতের সাথে যে ক্লোজ সম্পর্কটা বৈষম্য বিরোধীদের সমন্বয়ক বলেন, শিবিরের টিমগুলা বলেন, সবার একটা পজিটিভ খুবই ভাইব আছে, যেটা বিপরীতে ছাত্র দলের সাথে টোটালি বিপরীত একটা সম্পর্ক। ইভেন রাজনৈতিকভাবে বিএনপি জাস্ট বলতে পারতেছে না আর কি, বিএনপির যে অবস্থানটা এই সমন্বয়কদের বিপরীতে। আওয়ামী লীগের যা এর থেকে কোনো অংশে কম না, বরঞ্চ কিছু অংশ আপনি বেশিই ধরতে পারেন। কেন? আওয়ামী লীগের যা হওয়ার হয়ে গেছে, বিএনপি ঠিক সামনে ক্ষমতাটা এরকম কিন্তু ঘোরাফেরা করতেছে, কিন্তু এই ছাত্ররা বলটারে লাথি দিয়ে কিন্তু এই কোর্ট থেকে ওই কোর্টে নিয়ে নিচ্ছে। এই জিনিসটা হজম করা আরো বড় কষ্টকর। আপনার হাতে ক্ষমতা আসতেছে, আশেপাশে আসে, কিন্তু আপনি টাচ করতে পারতেছেন না, আবার এটা ছুটে যাওয়ার একটা সংখ্যা দেখা দিচ্ছে। তো সবকিছু মিলে এখানে বিএনপির জন্য কিন্তু একটা বার্তা এখানে চলে আসছে। আজকে সবার বক্তব্যগুলো আপনি শুনলেই বুঝবেন। আওয়ামী লীগের জন্য আসেই,
আওয়ামী লীগের জন্য যেই কারণে, বিএনপির জন্য ওই কারণে। আওয়ামী লীগের জন্য এই কারণে যে কখনো কোনো কারণে আওয়ামী লীগ যদি এই দেশে অনুপ্রবেশ করে বা আওয়ামী লীগের রাজনীতি যদি আবার সোচ্চার হয়, সক্রিয় হয়, এই ছাত্রদের কপালে দুর্গতি আছে, এটা একটা বাচ্চা ছেলেও বোঝে। তবে বিএনপির হিসাবটা আলাদা। বিএনপির হিসাবটা হচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে একটা হিসাব এখানে মেটিকুলাসলি তো চলছে। তবে সমন্বয়কদের চাহিদাগুলোর মধ্যে অধিকাংশ চাহিদাই কিন্তু আসলে দেশের জনগণের মনের কথা। তো মনের কথা তো বিএনপিও এখন বলতেছে, বিএনপিকে বলতেছে না যে চাঁদাবাজি, লুটপাট, সিন্ডিকেট বন্ধ হবে, বলতেছে, কিন্তু মানুষের মধ্যে বিশ্বাস হয় না। আবার সমন্বয়কদেরকে প্রথম ধাপে মানুষ যতটা 100% বিশ্বাস করছে, সেই বিশ্বাসটাতে কিন্তু 50% ঘাটতি চলে আসছে। আবার আজকে যেই পরিমাণ মানুষ উপস্থিত হওয়ার কথা ছিল, সেই পরিমাণ মানুষ কিন্তু উপস্থিত হয় নাই। এখানে জনসমর্থন হারানোর একটা ইস্যু আছে। আবার যা আসছে, কেউ কেউ বলছে সকালে যারা শিবিরের প্রোগ্রাম ছিল এরা কেউই শার্ট প্যান্ট পরে এখানে গেছে, বাট আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। তবে আগের মতন ব্যাপক যেই শক্তি প্রদর্শন, এখানে কিন্তু একটা হোঁচট খেয়েছে। তো সবকিছু মিলিয়ে এখন তাদের যে সরকারের যে ব্যাকআপ অংশটা, এটা যদি সরে যায়, তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের মাঠে বিএনপির সাথে টিকে থাকা কষ্টকর হয়ে যাবে। সেনাবাহিনী, পুলিশ তারা যদি ধরেন নর্মাল একদম নিউট্রালি চলে যায়, বিএনপি যদি এরকম কর্মী সমাবেশ ডাক দেয়, বৈষম্য বিরোধীরা যদি ডাক দেয়, তাহলে বিএনপি এই মুহূর্তে শক্তিশালী হবে যদি বৈষম্য বিরোধী ছাত্ররা কোন রকম রাজনৈতিক দলের সহযোগিতা বা সরকারের সহযোগিতার বাইরে মাঠে এসে দাঁড়ায়। আর বিএনপি তো বলছেই, আপনি ঘুরে ফিরে প্রত্যেকটা টকশো আমি শুনি তো কম বেশি বিভিন্ন কথাবার্তাগুলো। তো বিএনপির জন্য কিন্তু একটা কঠোর বার্তা। এখন বিএনপি শুধরাবে এটা ছাত্ররা বিশ্বাস করে না, জনগণের একাংশ বিশ্বাস করে না। তবে তারেক রহমান সহ ঊর্ধ্বতন যারা হাইকমান্ড আছেন, আপনি ওনাদের দেখলে দেখবেন পরিবর্তন হয়ে গেছে। এখন ক্ষমতাটা পাওয়ার পরে, চেয়ারে বসার পরে এই পরিবর্তিত রূপটা থাকবে কিনা, এই জায়গাতে একটা কনফিউশন আছে। তবে 17 বছর তারেক রহমান দেশের বাইরে থেকে যা দেখছেন, বিএনপি যা দেখছে, হাইকমান্ডরা তারা কিন্তু অনেকটা পজিটিভ ভাইবে চলে আসছে। কিন্তু ওই যে 5% বরাবরই বলি, এদেরকে বোঝানো বড় কষ্টকর। তো বিএনপি জন্য একটা কঠোর বার্তা ছিল আগামী নির্বাচনকে কেন্দ্র করে। তারেক রহমান বলছিল একটা যুদ্ধের মতন অবস্থান আসবে সামনে, নতুন একটা যুদ্ধ আসতে যাচ্ছে। এই যুদ্ধটা কিন্তু এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের সাথেই বিএনপির ঘটবে। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম মানে বৈষম্য বিরোধী না, একের ভিতরে অনেক। একের ভিতরে সরকার, জাতীয় নাগরিক কমিটি, জামাত ইসলামের একটা বড় সাপোর্ট কিন্তু এই বৈষম্য বিরোধী। আবার বৈষম্য বিরোধীদের বড় সাপোর্ট জামাত এবং তাদের বিভিন্ন যে সহযোগী অঙ্গ সংগঠনগুলো আছেন। কারণ 5ই আগস্টের পর থেকে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে জামাত এবং বৈষম্য বিরোধী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আপনি দেখবেন যে সরকারের বিপরীতে খুব হার্ড লাইনে যাওয়া কোনো সিদ্ধান্ত কিন্তু জামাত নিচ্ছে না, যেমনটা বিএনপি নিচ্ছে। কারণ জামাত চায় একটা লম্বা সময় মানে নির্বাচনের বিষয়টা মিনিমাম 1-1.5 বছর ওয়েটিং হোক। তাহলে জামাত তাদেরকে যে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা, তাদের নেতাকর্মী যেভাবে মানুষের সাথে ভালো সম্পর্ক লিড করতেছে, জামাতের আমির সুন্দরভাবে সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন, ভালো ভালো কথা বলছেন, মানুষ কিন্তু মুগ্ধ হচ্ছে। সো এখানে বিএনপির একটা কঠোর বার্তা আছে। আওয়ামী লীগের আমি বাদে দিলাম, এটা তো অ্যাজ ওয়েল চলতেছেই। দেখা যাক বিএনপি বিষয়টাকে কিভাবে নেয়। আসসালামু আলাইকুম। গ্রামের এক আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করে চিন্ময় কুমার দাসের অনুসারীরা। ভারতীয় মিডিয়ার টানা প্রপাগান্ডা এবং মিথ্যাচারের ফলে ভারতীয় সাধারণ জনগণ এতটাই ক্ষেপে উঠেছে যে প্রথমবারের মতো 1 ডিসেম্বর তারা সুতারগান্ধী এরিয়াতে বাংলাদেশ বর্ডার ক্রস করার চেষ্টা করে। যদিও তাদেরকে বিএসএফ এবং ভারতীয় পুলিশ থামিয়ে দিয়েছে, সেখানে তেমন বড় কোনো কিছু ঘটতে পারেনি। কিন্তু তার পরদিন 2 ডিসেম্বর তারা আগরতলায় অবস্থিত বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিসের ভেতরে ঢুকে যায় এবং বাউন্ডারির ভেতরে এসে বাংলাদেশের পতাকা নামিয়ে ফেলে এবং সেই পতাকাকে ছিঁড়ে ফেলে দেয়। কোথাও কোথাও পতাকাকে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে যে একটা হাই কমিশন অফিস বিল্ডিং এর ভেতরে ঢুকে গেছে এবং যেখানে জেনেভা কনভেনশনের যে শর্ত রয়েছে সেই শর্ত অনুযায়ী হাই কমিশনকে প্রোটেক্ট করতে শতভাগ ব্যর্থ হয়ে গেছে ভারতীয় সিকিউরিটি ফোর্সেস। জেনেভা কনভেনশনের আর্টিকেল 12 ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছে যে হোস্ট কান্ট্রি রিসিভিং কান্ট্রির এম্বাসি এবং অ্যাম্বাসেডরের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে। এমনকি মুম্বাইতে অবস্থিত বাংলাদেশি হাই কমিশনের একই ধরনের আক্রমণের চেষ্টা করা হয়েছে। সেখানে এম্বাসির সামনে প্রোটেক্ট করা অবস্থায় ভারতের সবচেয়ে এক্সট্রিমিস্ট গ্রুপ বজরং দলের আয়োজনে সেই প্রোটেস্টে অংশ নিয়েছে হাজারো মানুষ। যেখানে দেখা গেছে বাংলাদেশি এম্বাসির সামনে তারা অবস্থান করে যাচ্ছে এবং প্রোটেস্ট করে যাচ্ছে হিন্দুদের রক্ষা করার ব্যাপারে। কিন্তু যে ঘটনাকে কেন্দ্র করে তারা এত বড় আয়োজন করে যাচ্ছে, বাস্তবতায় সেই ঘটনার ভিত্তি অলমোস্ট জিরোর পর্যায়ে। বাংলাদেশি হিন্দুদের উপর যে অত্যাচারের কথা সারা পৃথিবী জুড়ে চাউর করে প্রচার করা হচ্ছে, সেই ঘটনার বাস্তবতায় দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক পর্যন্ত নেই। একটা মিথ্যা ন্যারেটিভের উপর ভিত্তি করে ভারতীয় প্রোপাগান্ডা এতটাই চাউর হয়েছে যে সেই প্রোপাগান্ডায় হাজির হয়ে গেছে ভারতীয় গভর্নমেন্ট পর্যন্ত। সরাসরি ভারতীয় সরকার পর্যন্ত সেই একই ধরনের প্রোপাগান্ডাকে ভিত্তি করে তাদের সংসদ পর্যন্ত উত্তেজনাকর পরিস্থিতিতে নিয়ে গেছেন। ভারতীয় টপ লিড যতগুলো রাজনীতিবিদ রয়েছেন তারাও একই সুরে কথা বলছেন, এমনকি কংগ্রেসের মতো বিরোধী দলও একই সুরে কথা বলছেন এবং প্রোপাগান্ডাকে পুঁজি করে বাংলাদেশের ভেতরের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছেন। এখানে যুক্ত হয়ে গেছেন ছোটখাটো যতগুলো রাজনৈতিক দল রয়েছে ভারতে, তারা সবাই, এমনকি তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান লিডার মমতা ব্যানার্জি পর্যন্ত একইভাবে যুক্ত হয়ে গেছেন, যিনি বাংলাদেশের ওপারের বর্ডারে অবস্থান করেন এবং বাংলাদেশ সম্পর্কে তার সবচেয়ে ভালো ধারণা থাকার কথা, এবং তিনিও একই সুরে কথা বলে বাংলাদেশকে অস্থিতিশীল করার সব ধরনের আয়োজন করে যাচ্ছেন। মমতা ব্যানার্জি তো অন্যান্যদের থেকে কয়েক গুণ বেশি এগিয়ে গেছেন এবং তিনি বাংলাদেশের ভেতরে ইউনাইটেড নেশনের সিকিউরিটি ফোর্স, পিস ফোর্স নিয়ে আসার জন্য পর্যন্ত মোদিকে রিকোয়েস্ট করেছেন। জাস্ট ইমাজিন করেন মমতা ব্যানার্জির মাথা কতটা খারাপ হয়ে গিয়েছে যে বাংলাদেশের ভেতরে ইউনাইটেড নেশনের পিস ফোর্স নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করে যাচ্ছেন, যে বাংলাদেশ ইউনাইটেড নেশনের সবচেয়ে বড় পিস মেকিং ফোর্সের কন্ট্রিবিউশন করে যাচ্ছে।
যে মমতার দেশ ভারতবর্ষে হিউম্যান রাইটস বলতে যত কিছু রয়েছে তার সবকিছুই শতভাগ ভায়োলেটেড হয়েছে। পাঞ্জাব থেকে শুরু করে কাশ্মীর কিংবা ঝাড়খণ্ড থেকে মণিপুর, আসাম এবং ত্রিপুরা, এমনকি ওয়েস্ট বেঙ্গল। শুধু এক মণিপুরে 400-র বেশি খ্রিস্টান চার্চ পুরোপুরিভাবে ধ্বংস করা হয়েছে, 17,000 বাড়িঘর শতভাগ বশীভূত করা হয়েছে এবং 50,000-এর বেশি মানুষ এখন পর্যন্ত তাদের বাড়ি ছাড়া হয়েছে এবং 1.5 মিলিয়নের বেশি ডিসপ্লেসড হতে বাধ্য হয়েছে। ত্রিপুরা, আসামে মুসলিমদের অবস্থা যেমন খারাপ, তেমনি একই অঞ্চলে খ্রিস্টানদের অবস্থা আরো বেশি নাজুক অবস্থায় রয়েছে। ঝাড়খণ্ড এবং ওড়িশাতে হিউম্যান রাইটস বলতে তেমন কোনো কিছু নেই, যার শতভাগ ভায়োলেটেড হয়েছে আদানি আম্বানিদের সুযোগ সুবিধা করে দিতে গিয়ে। মমতার রাজ্যে পশ্চিমবঙ্গের সন্দেশখালির কথা কিছুদিন আগে শুরু হয়েছে, যেটা এখনো তরতাজা এবং সেখানে নারীদের কতটা নৃশংসভাবে নির্যাতন করা হয় সেটা আমরা সবাই জানি। আরজিকর মেডিকেল কলেজের ঘটনা এখনো তাজা, যেখানে একটা নারীকে কত নৃশংসভাবে যন্ত্রণা দিয়ে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে সে সবকিছু অস্বীকার করা হয়েছে, তা আমরা ক্লিয়ারলি জানি। 21 শতকের মমতার ভারতবর্ষ এখনো বর্ণপ্রথায় বিশ্বাস করে, যেখানে দলিতদের বেঁচে থাকার অপশন খুবই সীমিত করা হয়েছে পুরো ভারতবর্ষ জুড়ে। এমন কোনো দিন নেই যেখানে দলিতরা নির্যাতিত হচ্ছে না, নিপীড়িত হচ্ছে না কিংবা মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে না তাদেরকে। সেই মমতা যখন আমাদেরকে সেই ইউনাইটেড নেশনের পিস কিপিং মিশনের কথা শোনায়, তখন ব্যাপারটা এতটাই হাস্যকর মনে হয় যেন একজন স্লাট এসে বলছে সে ভার্জিন। হিন্দুত্ববাদকে পুঁজি করা ছাড়া ভারতীয় রাজনীতিতে বিজেপির তেমন কোনো ভালো অবস্থান নেই। সেই ভালো অবস্থানকে ধরে রাখার জন্য তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত লিডার শুভেন্দু অধিকারী কিছুদিন আগেও ঠিক একই ধরনের মন্তব্য করেছেন। তার উগ্র আচরণের ধরন এতটাই ন্যাক্কারজনক যে তিনি সরাসরি বাংলাদেশকে হুমকি পর্যন্ত দিয়ে বসেছেন এবং পেট্রোপোল বর্ডার অভিমুখে লং মার্চ নিয়ে আসার পর্যন্ত ঘোষণা দিয়েছেন। একইভাবে তিনি অনেক বাজে মন্তব্য করে যাচ্ছেন, যার প্রত্যেকটা মন্তব্যই মূলত একজন বিশুদ্ধ রাজনীতিবিদ হওয়ার ক্ষেত্রে অন্তরায়, যাকে কোনোভাবেই রাজনীতিবিদ বলার কোনো সুযোগই থাকে না। এমনকি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা রেজিস্ট্রাকশন দেওয়ার জন্য পর্যন্ত তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে আবেদন জানিয়েছেন। যে শুভেন্দু অধিকারীকে কলকাতার মানুষ মূলত বলে একজন পাগল এবং যাকে বিজেপি নিজেও খুব একটা পাত্তা দেয় না এবং বিজেপির পায়ের তলায় পড়ে থাকা একজন থার্ড ক্লাস লিডার হিসেবে চিন্তা করা হয় ভারতের মাটিতেই, তাহলে ধরুন এবার বাংলাদেশের মানুষ কিভাবে তাকে চিন্তা করবে? ঠিক থার্ড ক্লাসের চেয়েও নিচে কেউ। শুভেন্দু থেকে মমতা, জয়শঙ্কর থেকে প্রিয়াঙ্কা গান্ধী, এমন যত লিডার রয়েছে ভারতে, তাদের এই মিথ্যা প্ররোচনায় পড়ে ভারতীয় ব্যবসায়ীরা পর্যন্ত এতে সামিল হয়ে গিয়েছেন। কলকাতার বিভিন্ন ধরনের হোটেল, রেস্টুরেন্ট কিংবা মেডিকেল ইনস্টিটিউটগুলো পর্যন্ত বাংলাদেশিদের উপর ব্যান জারি করেছে। একইভাবে ত্রিপুরার হোটেল, রেস্টুরেন্টগুলো বাংলাদেশিদের উপর সাময়িক ব্যান জারি করেছে, যা ক্লিয়ারলি প্রমাণ করে একটা মিথ্যা প্রপাগান্ডাকে রাজনীতিবিদরা যখন হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, তখন সাধারণ মানুষ কতটা এতে অন্ধভাবে বিশ্বাস করে এবং কিভাবে একটা দেশকে ধ্বংসের মুখে নিয়ে যেতে পারে। এবার যদি পুরো সামারিকে আপনি বিশ্লেষণ করতে চান, তাহলে পুরো ঘটনার মূল কেন্দ্র থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এখানে মাত্র 2 জন মানুষকে কেন্দ্র করে ভারত 17 কোটি মানুষের বাংলাদেশের সাথে এতটা বাজে সম্পর্ক তৈরি করেছে যে গত আগামী 50 বছরেও এই সম্পর্ক কোনোদিন ভালো হওয়ার সম্ভাবনা নেই বলা যায়। এর পেছনের 2 জন মানুষ হচ্ছেন শেখ হাসিনা এবং চিন্ময় কুমার দাস। 5 আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে শেখ হাসিনাকে পৃথিবীর কোনো দেশ জায়গা না দিলেও ভারত দিয়েছে, কারণ ভারত মনে করেছে তাদের সম্পর্কটা শুধুমাত্র শেখ হাসিনার সাথে এবং আওয়ামী লীগের সাথে। এমনকি শেখ হাসিনার সাথে সাথে আওয়ামী লীগের প্রায় 300-350 লিডারকে পর্যন্ত তারা তাদের দেশে জায়গা দিয়েছে। অপরদিকে চিন্ময় কুমার দাস তার 3 মাসের মাথায় যখন গ্রেপ্তার হয়েছেন, তখন একই ধরনের রিয়েকশন ভারত করেছে এবং এবারের রিয়েকশন সরাসরি সাধারণ মানুষ পর্যন্ত ছড়িয়ে গেছে। 2 জন মানুষের বিপরীতে দাঁড়িয়ে আছে 17 কোটি মানুষ এবং এই মানুষগুলোকে ভারত মনে করে যাচ্ছে না তাদের সম্পর্কের অংশীদার। এটা আপনাকে ক্লিয়ারলি মিন করে ভারত বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের প্রতি কোনোদিনও শ্রদ্ধাশীল ছিল না, এখনই নেই, আগামীতেও থাকবে না। ভারতের সবগুলো রাজনৈতিক দল একই সুরে যখন কথা বলছে, আমরা এটা নিশ্চিতভাবে একটা মেসেজ পেয়ে যাচ্ছি যে ভারত আগামীর দিনেও আমাদের দেশকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে স্বীকার করছে না। গত 53 বছরে ভারত বাংলাদেশকে শুধুমাত্র লুণ্ঠনের মধ্য দিয়ে নিয়ে গেছে এবং ভারত বাংলাদেশ থেকে যতটা সম্ভব অর্থ আয়ের একটা জায়গা তৈরি করেছে। প্রতি বছর অন্তত 25 থেকে 30 বিলিয়ন অফিসিয়ালি ভারতে চলে যেত বাংলাদেশ থেকে এবং একইভাবে এখানে প্রায় 20 থেকে 25 লক্ষ ভারতীয় চাকরি করে যাচ্ছে। যদিও এটাকে ভারত কখনো গণ্য করে না, কিন্তু ভারত বারবার বাংলাদেশকে ছোট করে দেখার যতটা প্রায় তারা করে যাচ্ছে তার পুরোটাই করে যাচ্ছে। এর পেছনের অন্যতম প্রধান কারণ হচ্ছে ভারত তার স্বার্থের বাইরে বাংলাদেশকে কখনো একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকারই করেনি এবং বাংলাদেশের মানুষের যে অধিকার রয়েছে সেটাকে শতভাগ অস্বীকার করে গিয়েছে প্রতি মুহূর্তে গত 53 বছরে। 53 বছর ধরে সেই নির্যাতনের মাত্রা এতটাই চরমে গিয়েছে যে বাংলাদেশের ইউথ জেনারেশন পাই টু পাই গত 53 বছরের ইতিহাস ঘাঁটতে শুরু করেছে। আমরা ইতিহাসে যতটা গভীরে গিয়েছে ততটাই খুঁজে পেয়েছি বাংলাদেশের উপর ভারতের বিদ্বেষ এতটাই চরমে ছিল, সেই 1971 থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে। 71 সালে সেই 7 দফা চুক্তি যদি আপনি পড়েন, তাহলে আরো ক্লিয়ারলি খুঁজে পাবেন সেই সময়ে বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করেনি ভারত। শেখ হাসিনার সময়ের পুরো 15 বছর বাংলাদেশ চলেছে মূলত ভারতের তৈরি করে দেওয়া পররাষ্ট্রনীতির উপর ভিত্তি করে, যার ফলস্বরূপ চায়নার সাথে আমাদের তিস্তা চুক্তি আজকে দিন পর্যন্ত হয়নি, কিংবা এ ধরনের যতগুলো চুক্তি আপনি বিভিন্ন জায়গায় খুঁজে পান তার কোনোটাই হয়নি। এবং বেশিরভাগ জায়গায় আপনি খুঁজে পাবেন যেখানেই বড় কোনো চুক্তি হয়েছে সেখানে ভারতকে যুক্ত করা হয়ে গেছে, যার মধ্যে অন্যতম প্রধান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র।
যেখানে ভারতের জড়িত হওয়ার কোনো সুযোগ নেই সেখানেও ভারতকে জড়িত করা হয়েছে, যার অনলি কারণ হচ্ছে ভারত এখানে তদারকি করতে চায়, তাদের ইন্টেলিজেন্স এখানে অ্যাড করতে চায় এবং বাংলাদেশের উপর শতভাগ নিয়ন্ত্রণ রাখতে চায়। এবং সেই নিয়ন্ত্রণ ভেঙে দেওয়ার জন্য যখন ইউথ জেনারেশন জেগে উঠেছে তখন ভারত এটাকে আর কাউন্টার দিতে পারেনি। ভারতের এন্টায়ার ইন্টেলিজেন্স এখানে ফেল করেছে গত 5ই আগস্ট এবং ভারত এখান থেকে মূলত পালিয়েছে। সো পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে খুব অল্প সময়ের মধ্যে ভারত বাংলাদেশের উপর বড় ধরনের কোনো রাষ্ট্রীয় নিষেধাজ্ঞাও দিয়ে দিতে পারে, এতে অবাক হওয়ার কোনো কিছু থাকবে না। বাংলাদেশ যেসব ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল সেই জায়গাগুলো থেকে আমাদের খুব দ্রুতই বেরিয়ে আসতে হবে, যার মধ্যে অন্যতম রয়েছে মূলত কাঁচামাল। সেই কাঁচামালের মধ্যে সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে তুলা, এবং তুলা আমদানির জন্য প্রায় 50% আমরা আফ্রিকার উপর নির্ভরশীল করি, বাকি 50% সারা পৃথিবীর উপর, যার বেশিরভাগ অংশ মূলত ভারত থেকে। ভারত থেকে তুলা আমদানির অন্যতম বড় বিকল্প হয়ে যেতে পারে পাকিস্তান। দক্ষিণ এশিয়া ভারতের পরেই সবচেয়ে বেশি তুলা উৎপাদন করে থাকে মূলত পাকিস্তান। এর বাইরে অন্যান্য যতগুলো দেশ রয়েছে, চীন, ব্রাজিল কিংবা আমেরিকা, সব জায়গা থেকে আমাদের তুলা আমদানির পরিমাণ বাড়াতে হবে কিংবা নতুন সোর্স তৈরি করতে হবে, সেখান থেকে যেন আমরা আমদানি করতে পারি। একইভাবে যত কাঁচামাল রয়েছে, চাল ডাল তেল থেকে শুরু করে অন্যান্য যত জিনিসপত্র, তার সবকিছুর অন্যান্য বিকল্প আমাদের দ্রুত সময়ে খুঁজে বের করতে হবে, যার মূলত অন্যতম প্রধান সোর্স হতে পারে পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলো, যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া কিংবা পাকিস্তান, আফগানিস্তান, ইরানের মতো দেশগুলো। ভারতের উপর নির্ভরশীলতা বাংলাদেশিদের জন্য অন্যতম প্রধান একটা জায়গা হচ্ছে মূলত মেডিকেল ট্যুরিজম। সেই মেডিকেল ট্যুরিজমের জন্য মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কিংবা থাইল্যান্ডে বাংলাদেশিদের ভিড় অলরেডি বাড়তে শুরু করছে। এটা যদি এভাবে 2 বছরের মতো কন্টিনিউ থাকে কিংবা 1 বছরেরও বেশি থাকে, তাহলে আগামী দিনগুলোতে ভারত মেডিকেল ট্যুরিজম বলে বাংলাদেশ থেকে কোনো কিছু খুঁজে পাবে না। একইভাবে অন্যান্য ট্যুরিজম যতগুলো রয়েছে তার কোনোটাতেই বাংলাদেশিদের সেখানে খুঁজে পাবে না। আর আজকের দিনে পরিস্থিতি ভারত যেখানে নিয়ে গেছে নিজের ইচ্ছায়, সেখানে আগামী দিনগুলোতে কোনো বাংলাদেশি স্বাভাবিকভাবেই চাইবে না ভারতে যেতে কিংবা ভারতের সাথে সেই সম্পর্ক গড়ে তুলতে, যেখান থেকে বাংলাদেশ ভারতের একটা ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি হতে পারে। সো ভারতের বাংলাদেশ বিদ্বেষ কিংবা বাংলাদেশিদের ভারত বিদ্বেষ বাংলাদেশিদের জন্য কোনোদিন খারাপ ছিল না, আগামী দিনগুলোতেও খারাপ হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বরং এটার ভালো অনেকগুলো দিক রয়েছে। বাংলাদেশ সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। যেমনটা আমরা হয়েছিলাম গরু আমদানির ক্ষেত্রে ভারত যখন নিষেধাজ্ঞা দিয়েছিল, বাংলাদেশে প্রচুর পরিমাণে ক্যাটল ফার্ম তৈরি হয়েছে এবং সেখান থেকে আজকের দিনে বাংলাদেশ গরু উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ। আমাদের কোরবানি ঈদ থেকে শুরু করে যত জায়গা রয়েছে তার কোথাও আমাদের গরুর কোনো শর্টেজ হয় না, বরং বাইরের গরু এখানে আসার কোনো প্রয়োজন হয় না। একইভাবে মেডিকেল ট্যুরিজম থেকে শুরু করে অন্যান্য যত জায়গা রয়েছে সেগুলোতেও বাংলাদেশ স্বাবলম্বী হয়ে যাওয়ার একটা বেশ সম্ভাবনা রয়েছে। একই জায়গায় বাংলাদেশের মেডিকেল ইন্ডাস্ট্রিতে চাইনিজ ইনভেস্টমেন্টের কথা গত 2015 সালের পরবর্তী সময় থেকে জোরালোভাবে শোনা যাচ্ছে। শুধুমাত্র ভারতের আধিপত্যের কারণে সরকার এটাতে কখনো নজর দেয়নি কিংবা বাংলাদেশে চাইনিজ মেডিকেল ফ্যাসিলিটিস ইনস্টল করার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন সময় এসেছে সেটা যেন আমরা খুব দ্রুত আকারে করতে পারি এবং বাংলাদেশ ভারতের উপর থেকে সব ধরনের নির্ভরশীলতা কমিয়ে দিতে পারে। সো আলটিমেট ফাইনাল সলিউশন একটাই, যে আগামী দিনগুলোতে আমাদেরকে ভারত বাদ দিয়ে চলতে হবে এবং ভারতকে সাথে নিয়ে চলার কোনো সুযোগ আমাদের নেই। প্রতিবেশী হিসেবে ভারতকে আমরা শত্রু ভেবে আমাদের প্রতিবেশী হিসেবে চলতে হবে, যেমনটা পৃথিবীর অনেক দেশ চলে যাচ্ছে। যদি উদাহরণ দিতে চান তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু অবস্থানে দাঁড়িয়ে আছে আমেরিকা এবং চায়না। চায়না আমেরিকাকে শত্রু মনে করে, ঠিক একইভাবে আমেরিকাও চায়নাকে শত্রু মনে করে। তাইওয়ান কেন্দ্রিক ইস্যুতে চায়না আমেরিকা রীতিমতো যুদ্ধ অবস্থায় রয়েছে। তারপরও পৃথিবীর সবচেয়ে বড় ট্রেড পার্টনার আবার এই দুটি দেশই। শত্রুর সাথেই শত্রুর ব্যবসা হচ্ছে। আপনার আইফোন থেকে শুরু করে আমেরিকান যতগুলো হার্ডওয়্যার রয়েছে তার প্রত্যেকটাই মূলত চাইনিজ উৎপাদনকারী প্রতিষ্ঠান। দর্শক, পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক বিন্দুরা, আপনারা তো পুরো ভিডিও দেখছেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনাদের কি মনে হয় যে ইন্ডিয়া আমাদের সাথে কি অনেক খারাপ ব্যবহার করছে, না আমরা ইন্ডিয়ার সাথে অনেক খারাপ ব্যবহার করছি? এ বিষয়ে মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। হাসিনাকে ফেরত দেওয়ার উদ্দেশ্যে যে ইন্ডিয়া আমাদের বলছে যে আপনাদের সেনাবাহিনী কি জন্য ইন্ডিয়াতে শেখ হাসিনাকে পাঠিয়েছে, এই কি প্রশ্ন ঠিক করেছে? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।